আয়মানকে কল দিলাম, আজ রাত ওর সাথেই থাকতে হবে, কারণ এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আয়মান বলল ওদের বাসায় যাওয়ার জন্য। যেতে ভাবতে লাগলাম, অবন্তীর জন্য আমি এত কিছু করলাম, অথচ সে এক মুহূর্তে সব ভুলে গেল। তাহলে 2 রাতে যে আমার সাথে ঘুমিয়েছে ওটা কেন করলো? আমি আব্বু আম্মুকে কি বলবো? ওনারা তো অবন্তীকে না পেলে মারাই যাবে। অবন্তী এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি। ভাবতে ভাবতে আয়মানদের বাসায় চলে গেলাম। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আয়মান বেরিয়ে আসলো। জুয়েল, আসছিস? হুম। আয় ভেতরে আয়। আমি ভেতরে গেলাম। ওর আম্মুকে দেখে সালাম দিলাম। আরে জুয়েল যে, কতদিন পর আসছো? কেমন আছো বাবা? জি আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি বাবা, বয়স হয়ে গেলে যা হয় আর কি। জুয়েল, তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আন্টি, সবাই ভালো। আর কিছু কথা বলে আয়মানদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম, আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে আবার আয়মানদের রুমে গেলাম। খাটে আমি আর আয়মান পাশাপাশি শুয়ে আছি। এমন সময় আয়মান বলল, জুয়েল। জুয়েল। হ্যাঁ বল, কি হয়েছে এবার বল। অবন্তীর কথাগুলো বললাম। তোরে আমি আগেই বলেছি এই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে। দোস্ত, মাথায় কিছু আসছে না। অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতেই পারিনি। দেখ জুয়েল, তোরে আমি আগেও বলছি, এখনও বলছি, ওই মেয়েটার সাথে তোর হবে না। তুই ওরে ডিভোর্স দিয়ে দে। ধুর, তোর কাছে এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই? সারাদিন শুধু ডিভোর্স করস। ওরে ডিভোর্স দিলে আব্বু আমাকে কি বলে বোঝাবো? আমি নিজে কিভাবে থাকবো? দেখ জুয়েল, আবেগ দিয়ে তোর জীবন চলে না। আবেগ আর বাস্তবতা এক না। আবেগ দিয়ে জীবন চলবে যদি চালাতে পারিস, কিন্তু ও তো তোকে এখনও মেনেই নিচ্ছে না। ফ্লোরে ঘুমাতে হয় তোকে। দেখ, ফ্লোরে ঘুমালে সমস্যা নেই। আমি চাই অবন্তী আমার সাথেই থাকুক, আব্বু আম্মুর মেয়ে হয়ে থাকুক। কিন্তু জুয়েল, অবন্তী তো তোরে ভালোই বাসে না। ও না বাসুক, আমি তো অবন্তীকে ভালোবাসি। অবন্তী কেন আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি। কেন? কারণ অবন্তী ভাইয়াকে কি পরিমাণ ভালোবাসতো তোরে বলে বোঝাতে পারবো না। ভাইয়ার সাথে বিয়ের পরে অবন্তী আমাকে ভাইয়ের মতোই দেখেছে। সো হুট করে আমাকে বিয়ে করে তো আর স্বামীর মর্যাদা দিতে পারবে না। সেটা অবন্তী কেন, পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তী ঠিক মতো খেত না, ঘুমাতো না। শরীরের প্রতি কোনো কেয়ার ছিল না, কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছে। যেদিন ওই পাথরে ফুল ফুটবে সেদিন অবন্তী জুয়েলকে মেনে নেবে। আমিও সেই দিনের অপেক্ষায় বসে আছি। আমি কোনোদিনও অবন্তীকে কোনো ব্যাপারে জোর করিনি, আর এখনও করব না। কিন্তু আয়মান তো আজকে বলে দিয়েছে তোকে মেনে নেবে না। কিন্তু অবন্তী তো আজকে বলে দিয়েছে তোকে মেনে নেবে না। সেটাই তো বুঝছি না, হঠাৎ করে অবন্তীর কি হলো? হাসপাতালে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল, তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ বল, মনে করার কি আছে? অবন্তীর কি কারোর সাথে রিলেশন আছে বা ছিল? আমার জানা মতে নাই, কারণ অবন্তীর আব্বু বলেছিল অবন্তীর নাকি কোনো ছেলে ফ্রেন্ডও নাই। সে জায়গায় বয়ফ্রেন্ড আসার তো প্রশ্নই আসে না। তো তুই এখন কি করবি? তোর আব্বু আম্মুকে বলে দিবি ওর ব্যাপারে? এখন না, আরও কিছুদিন দেখি। এখন বলে দিলে ওনারা অনেক কষ্ট পাবে। জুয়েল, আমার মাথা ঘুরছে। তুই তোর আব্বু আম্মুকেও বলবি না, নিজেও করবি না, তাহলে কি করবি? আমার মনে হয় এখানে বিশাল এক রহস্য আছে, আমি জানি না। তো কি করবি এখন? দোস্ত, তোকে একটু কষ্ট করতে হবে। কি? দেখ, আমি তো অফিসে চলে যাব, সারাদিন ওখানেই থাকতে হবে। তুই তো ফ্রি আছিস। তুই যদি অবন্তীকে ফলো করতি, ও কি করে কার সাথে যায়, তোর বাইক আছে, সমস্যা হবে না। প্রয়োজনে আমি তোরে তেলের টাকা দিয়ে দেব। এই হারামি, তুই পাগল হয়েছিস? তোর কাছ থেকে আমি টাকা নেব? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব করতে রাজি আছি। থ্যাঙ্কস দোস্ত। তাহলে কালকে থেকে ওকে ফলো করা শুরু কর। আমি তোকে অবন্তীর বাসা দেখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। তারপর এক পাশ হয়ে শুয়ে গেল। ঘুম আসছে না, বারবার অবন্তীর কথাই মনে পড়তে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আয়মান আর আমি বাইক নিয়ে বের হলাম। আয়মানকে অবন্তীদের বাসা দেখিয়ে আমি অফিসে চলে গেলাম। কাজ করতে লাগলাম আর আয়মানকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু কোনো খবরাখবর নাই। অফিস শেষ করে বাসায় গেলাম।
আব্বু আম্মু আমার উপর ফায়ার হয়ে আছে। কিরে, তুই একা কেন? আমার মেয়ে কোথায়? আসেনি। আসেনি? তুই কালকে ওর সাথে ঝগড়া করে চলে আসছিস কেন? কি, তোমাদের এসব কথা কে বলেছে? তুই কি ভাবছিস অবন্তীর সাথে আমাদের কথা হয় না? অবন্তী আমাদের বলেছে। কি বলবো বুঝছি না। কালকে কোথায় ছিলি? আয়মানদের বাসায়। অবন্তী তোকে কি বলেছে? আরও কিছুদিন ওখানে থাকবে। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। যা বাবা, বেঁচে গেলাম। মনে হচ্ছে আমাকে রিমান্ডটা দিয়েছে শালা অবন্তী। আব্বু আম্মুকে কী বুঝিয়েছে কে জানে। আমার সাথে একরকম করলো আর আব্বু আম্মুর সাথে অন্যরকম। বুঝলাম না। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। এভাবে 2 দিন গেল। অবন্তীর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। সেও আমাকে আর কল বা মেসেজ দেয়নি। একদিন অফিসে কাজ করছি, 10টা 30 বাজে। এমন সময় আয়মান কল দিল। হ্যালো জুয়েল। হ্যাঁ বল। তুই কই? অফিসে। তুই কোথায়? আমি তো অবন্তীদের বাসার সামনে। কোনো খবর পাইছিস? এইমাত্র একটা গাড়ি অবন্তীদের বাসার সামনে আসলো, আর অবন্তী সেটাতে উঠে চলে যাচ্ছে। গাড়িতে কে দেখেছিস? না, দেখা যাচ্ছে না। আচ্ছা দোস্ত, তুই গাড়িটা ফলো কর, কি হয় আমাকে জানা। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিল। আমি একটু টেনশনে পড়ে গেলাম। অবন্তী কার সাথে ঘুরছে? 11টা 20-এ আয়মান আবার কল দিল। জুয়েল। হ্যাঁ বল। ঘটনা তো কিছুই বুঝলাম না। কেন, কি হয়েছে? তোর অবন্তী তো লিমার সাথে। কোন লিমা? আরে বেটা, আমাদের ফ্রেন্ড, তোর বসের মেয়ে। অবন্তী তো লিমার কথাই শুনতে পারে না। জানি তোর বিশ্বাস হবে না, আমি ছবি পাঠাচ্ছি, তুই দেখ। আমার কাছে নর্মাল মোবাইল। আচ্ছা, বিকালবেলা দেখা করিস। ঠিক আছে। আজকে অবন্তী লিমার সাথে কি করে? আমি কে আমি কিভাবে বলবো? তুই লিমারে জিজ্ঞাসা করিস। আচ্ছা, তুই আর একটু ফলো কর। ওকে। আমি বিকেলে তোর সাথে দেখা করব। ওকে। কল কেটে দিল। কাজ শেষ করে বিকালবেলা আয়মানের সাথে দেখা করলাম। আয়মান ওর মোবাইলে তোলা ছবিগুলো আমাকে দেখাতে লাগলো। আসলেই তো, এটা যে লিমা। কিন্তু অবন্তী লিমার নামও শুনতে পারে না। আমাকে কয়েকবার হুমকি দিয়েছে যাতে লিমার সাথে দেখা না করি। কিন্তু এখন দেখছি সে নিজেই লিমার সাথে হাত ধরাধরি করে হাঁটছে। কাহিনী তো একটা আছে যেটা আমি জানি না, কিন্তু আমাকে এভাবে বসে থাকলে চলবে না। এই কাহিনীটা কি সেটা বের করতে হবে। এই যে, কী ভাবছিস? দুজনে একসাথে কি করে সেটা লিমাকে জিজ্ঞেস কর, তাহলে কাহিনী বুঝে যাবে। কিন্তু লিমা কি আমাকে বলবে? বলবে না কেন? অবশ্যই বলবে। না রে, লিমার পেট থেকে সহজে কথা বের হয় না। ওর ইমোশনাল করে বের করতে হবে। কিন্তু কিভাবে? কিছু একটা চিন্তা কর। দেখি। আচ্ছা, এখন কল দিব? তুই পাগল হয়েছিস? এখন দিলে ভুলেও বলবে না। তোর সাথে যখন দেখা হবে তখন সিস্টেমে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। খাওয়া দাওয়া করে বসে বসে ভাবতে লাগলাম, আসলে অবন্তী কী করতে যাচ্ছে। 2 দিন পর অফিসে কাজ করছি, এমন সময় লিমা আমার ডেস্কে আসলো। কিরে জল, কী খবর? ভালো না রে। কেন, বউয়ের জন্য মন খারাপ লাগছে বুঝি? এই তো, ফকিনি মুখ দিয়ে আসল কথা বের করে দিচ্ছে। বাকি কথাগুলো বের করে নি। না রে দোস্ত, বউয়ের জন্য না। তাহলে? আমি আর বেশি বাঁচবো না রে। তুই এগুলো কি বলিস? পাগল হলি নাকি? সত্যি বলছি, ডাক্তার বলেছে আর বেশি দিন নেই। এই, তোর শরীর ঠিক আছে তো? দোস্ত, আমি চলে যাব। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ। তুই কি বলছিস? এগুলো আমার মাথা ঘুরছে। তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে। না রে, বল, আমার রিকোয়েস্টটা রাখবি? কি রিকোয়েস্ট বল? এই তো লাইনে আসছে। অবন্তীর সাথে কি চলছে বলবি? মরার আগে জানতে চাই। কি হলো বল? তুই কিভাবে জানিস? তোকে আর অবন্তীকে আমি একসাথে দেখেছি। প্লিজ বল। তোর সাথে যখন আমি মাহির বিয়েতে হেসে হেসে কথা বলছিলাম, তখন অবন্তী এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বললো যাতে তোর সাথে না মিশি। তো তুই কি বললি? আমি বলেছি তুই আর আমি জাস্ট ফ্রেন্ড, আর কোনো সম্পর্ক নেই। অবন্তীকে রাগানোর জন্যই আমরা বিয়েতে এমন করেছি। এরপর থেকে আমার আর অবন্তীর মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা একে অন্যকে তুই করে ডাকি। তো আমাকে বলিসনি কেন? অবন্তী বলতে নিষেধ করেছে, তোকে নাকি শাস্তি দিবে। কি শাস্তি? তুই যাতে অন্য মেয়ের সাথে আর জীবনে কথা না বলিস। আমি যে এখানে চাকরি পেয়েছি সেটা কি বলে দিয়েছিস? তুই জয়েন করতে আসার আগেই ওরে বলে দিয়েছি, আর সে তোর আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছে।
তার মানে আমি বলার আগে আব্বু আম্মু আর অবন্তী জেনে গেছে? হুম। আচ্ছা, এখন আমাদের মধ্যে একটু ঝামেলা চলছে, তুই সেটা জানিস? জানবো না কেন? আমার বুদ্ধি দিয়েই তো অবন্তী এগুলো করছে। তার মানে এসবের মধ্যে তুইও আছিস? হ্যাঁ রে দোস্ত, আমি অনেকবার না করেছি, কিন্তু অবন্তী আমাকে কিছুতেই ছাড়েনি, তাই করতে বাধ্য হলাম। কিন্তু আসল কথা কি জানিস? কি? অবন্তী তোকে অনেক ভালোবাসে, কচুবাসে। ও জীবনে আমাকে মেনে নেবে না। নিবে দেখিস। আচ্ছা এবার বল, তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তুই না একটু আগে বললি তুই আর বেশি দিন নেই। আরে ফকিন্নি, এটা মিথ্যা ছিল। তোর পেট থেকে আসল কথা বের করার জন্যই এমন করেছি। কি? তুই এটা করতে পারলি? তুই যদি পারিস, আমি কেন পারবো না? দাঁড়া, আমি অবন্তীকে সব বলে দেব। বলে দে, তাতে তুই বাস খাবি, আমার কি? ধুর, আমি তোদের কারো সাথে নাই। মনো, মাইনকা ছিপাই আটকাইছো, বের হওয়ার সুযোগ নেই। বেশি চালাকি করলে এই অবস্থাই হবে। আমি আর এসবের মধ্যে নেই। তুই আগে ছিলি, এখন আছস, অ্যান্ড আগামীতেও থাকবি। শোন, আবার কি? আমি আর তোকে কোনো ইনফরমেশন দেব না। তুই এত হারামি আগে জানতাম না। আর আগে কথা শোন। হুম। আমি যে সব কিছু জেনে গেছি, অবন্তী জানে না। যা, যাতে না জানে। আমি ওরে বলে দেব। ওকে বলিস। আমি অবন্তীকে বলবো লিমা নিজে এসে আমাকে সত্যি কথা বলে দিয়েছে। তখন অবন্তীর পক্ষ থেকে খুব সুন্দর আর সাজানো একটা বাস খাবি। সো অবন্তীকে কিছু বলবি না। আচ্ছা। লিমা চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম। এবার একটু শান্তি আসলো। শালা অবন্তী জীবনটা শেষ করে দিল। কোথায় এসে আমার সাথে রোমান্স করবে সেটা না, উল্টো আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বালিকা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। জুয়েল কি জিনিস এবার ভালো করে টের পাবা। আমার না হারামিরে কল দিয়ে আসার জন্য বললাম, দেখা করব। সন্ধ্যার সময় আসলো। আয়মনকে সব কিছু বললাম। আয়মন তো পুরোটা আজকে খেয়ে বসে আছে। আরে কি বলিস? হ্যাঁ সত্যি। অবন্তীর দিকে তাকালে তো মনে হয় নিষ্পাপ একটা মেয়ে, কিছু জানে না। বাজা ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু ওর ভিতরে এত প্যাচ। দাঁড়া, আমি ওর প্যাচ বের করছি। একটা জিনিস আমার মাথায় আসছে না। কি? অবন্তী তোরে হঠাৎ শাস্তি দিতে যাবে কেন? আমি জানি না, সেখানেও হয়তো কোনো রহস্য আছে। দেখ এবার কি হয়। দোস্ত আমি যাই, কালকে দেখা করব। কোথায় যাবি? এখন বাসায় যাব। রেডি হয়ে অবন্তীদের বাসায় যাব। অবন্তীদের বাসায় কেন? তুই এখনো ছোট, বুঝবি না। আরো বড় হয়নি, তারপর নিজে নিজে বুঝে যাবে। আমার আবুলের মতো তাকিয়ে রইল। আমি বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে আব্বুর কাছে আসলাম। কোথাও যাবি নাকি? হ্যাঁ। কোথায়? তোমার বেআই মশাইয়ের বাসায়। এত রাতে ওখানে কেন? কেন যেতে পারি না? পারবি না কেন? শ্বশুরবাড়ি মধুর হাড়ি, যখন ভালো লাগে তখন যাবি। এখন কি অবন্তীর কথা খুব মনে পড়ছে? আর এগুলো কি বলো? ধুর, যাবই না। বাবা বসে বসে হাসছে। আমি রান্নাঘরে গেলাম। আম্মুকে বলে বেরিয়ে গেলাম। 30 মিনিট পর অবন্তীদের বাসায় গেলাম। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। আমাকে দেখেই, আরে জুয়েল, আসো বাবা আসো। আমি সালাম দিয়ে ভেতরে গেলাম। অবন্তীর বাবা বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি ওনার সাথে কৌশল বিনিময় করলাম। অবন্তী রুমে আছে, যাও। যাব, এখন না, একটু পর। তাহলে বসো, গল্প করি। আমি ওনার পাশে গিয়ে বসলাম। বাবা মায়ের কথা জিজ্ঞেস করলো। চাকরি বাকরির কী খবর জিজ্ঞেস করলো। আমি ওনার পাশে বসে সব কিছুর উত্তর দিচ্ছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওকে পাত্তা না দিয়ে আবারও শ্বশুরের সাথে কথা বলতে লাগলাম। একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। একটু পর অবন্তী আসলো। কী ব্যাপার, তুমি এখানে আসছো কেন? সেটা আপনাকে কেন বলবো? আজব তো, আমার রুমে এসে শুয়ে আছো, অথচ আমাকেই বলবে না। আমি আমার বইয়ের রুমে আসছি। আপনার সমস্যা কোথায়? জুয়েল, এসবের মানে কি? মানে খুব সোজা। আমি আমার বইয়ের কাছে আসছি, আর বইয়ের সাথেই থাকবো। দেখো জুয়েল, ভালো হবে না কিন্তু। আমি চিৎকার করব। তো করেন, দেখি কে আসে। অবন্তী একটু ভয় পেয়ে গেল। তারপর আমার একটু সামনে আসলো। জুয়েল, তুমি সত্যি করে বলো, কেন আসছো? কেউ একজনকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া থাকতে পারছি না, তাই চলে আসলাম। অবন্তী কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমার পাশে এসে বসলো। কাকে ভালোবাসো, যে এখন আমার পাশে আছে? অবন্তীর চোখে পানি টলমলো করছে। আমার একটা হাত ধরে বললাম, আমি কি এতই বাজে?
এতই খারাপ যে আপনি আমাকে মেনে নিতে পারছেন না? এটা ঠিক যে আপনি কখনো আমার মন থেকে মেনে নেবেন না। আবার এটাও জানি কোনো এক কারণে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু এমন শাস্তি দিচ্ছেন আর একটু হলে তো আমি এই পৃথিবী ছেড়ে। শেষ করার আগেই মুখে হাত দিয়ে দিল। না প্লিজ, এগুলো ভুলেও মুখে আনবে না। একজনকে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। এই সব কিছুর জন্য আমি অনেক অনেক সরি। তো কেন এমন করলেন আমার সাথে? আমার দোষটা কী ছিল? তুমি যখন মাহির বিয়েতে লিমার সাথে হেসে হেসে কথা বলছিলে, সেটা দেখে আমার ভেতরে একটা মোচড় দেয়। মনে হলো আমি খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলেছি। তোমার আড়ালে আমি লিমাকে সব তো বলি, তখন উনি হাসি মুখে সব বলে দেয়, যেটা আমার আর তোমার আর ওর প্ল্যান ছিল। তবু আমার মনে একটা ভয় ছিল যে তোমাকে যদি কেউ নিয়ে যায় বা তুমি যদি অন্য কারো হয়ে যাও। সেজন্য সেদিন রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর একবারও জাননি গিয়েছি তুমি সেটা দেখার আড়ালে। তুমি যখন ঘুমে থাকতে তখন যেতাম, আব্বু আম্মুর সাথে কথা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে আসতাম। কিন্তু এত নাটক করার মানে কি? জুয়েল, তুমি যখন চাকরিটা পেয়েছো তখন আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হলো তুমি তোমার চাকরির ব্যাপারে কিছুই বলনি। ওটা লিমাই আমাকে বলেছে। তখন বলিনি ঠিক আছে, কিন্তু বাসায় এসে তো বলতাম। আমি ভাবছিলাম মিষ্টি কিনে নিয়ে গিয়ে আব্বু আম্মু আর আপনাকে একসাথে খবরটা দেব। সেটা না হয় ঠিক আছে, কিন্তু এবার কল করে বললে কি এমন ক্ষতি হতো? ক্ষতি হতো না, ইচ্ছা ছিল বাসায় গিয়ে বলবো। আচ্ছা, সেদিন রাতে আমাকে এত অপমান কেন করলেন তাহলে? জুয়েল, আমি জানি তুমি অনেক ভালো। তোমাকে হিট করার মতো কোনো কথা আমার কাছে ছিল না, তাই সেদিন আবোল তাবোল কী বলেছি নিজেও জানি না। তো কেন বললেন? তোমার ভাইয়া যখন ছিল তখন আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু তুমি প্রতিদিন কাজ থেকে এসে ফ্লোরে ঘুমিয়ে যেতে। আপনিই তো বলেছেন আপনি আমাকে মেনে নিতে পারবেন না, সেজন্যই তো ফ্লোরে থাকতাম। যে জানো, তোমার ভাইয়াকে এত ভালোবেসেছিলাম যে তোমার ভাইয়ার জায়গায় অন্য কাউকে কোনোদিন কল্পনাও করতে পারি না। তাই তোমাকে এত কথা বললাম। কিন্তু সত্যি কথা হচ্ছে এভাবে তো আর লাইফ যায় না। তো আমাকে বলতেন, সব কথা মুখে বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। তবে যদি ফ্লোরে না থেকে খাটে থাকতে আমি কি কিছু করতে পারতাম? সেটা না হয় পারতেন না, কিন্তু পরে বলতেন সব পুরুষ সমান, শুধু মেয়েদের সাথেই থাকতে চায়। মোটেও না। তো এত কিছু করার কারণটা কি? দেখলাম। কি দেখলেন? আমার বরটা আমাকে ভালোবাসে কিনা, তাই নাকি? হুম। তো কি রেজাল্ট পেলেন? সেটা জানি না, তবে এটা মনে হচ্ছে পৃথিবীর ভাগ্যবতী নারীদের মধ্যে আমি একজন, যে তোমার ভাইয়ার মতো ছেলেকে পেয়েছি। নিজের বাবা মায়ের চাইতেও 3 গুণ ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর সেরা ভাগ্যবতী এই জন্য সবশেষে তোমাকে পেয়েছি। কি বলবো বুঝতে পারছি না। খুব ভালোবাসি তোমায়, বলে বোঝাতে পারবো না। কিন্তু আপনি যে বললেন অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, আমি তো আয়মানকে বলে দিয়েছি অন্য মেয়ে খুঁজতে। ওই কি বললে তুমি? খুন করে ফেলবো। কেন, আপনিই তো বললেন। আমি বললে কি করতে হবে? হ্যাঁ। আপনার আবদার না রেখে পারি? খুব ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না তোমাকে অন্য কারো হতে দিতে। চুপ করে রইলাম। ভাবছি আপনাকে এখন কি বলে ডাকবো, ভাবি নাকি অবন্তী? মার খাবা কিন্তু। ভাবি কেন ডাকবে? আচ্ছা, মাঝে মাঝে ভাবি ডাকিও। ভাবি ডাক শোনার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। ও তাই নাকি? হ্যাঁ, বাট একটা শর্ত আছে। কি সেটা? আজ থেকে আপনি নয়, তুমি করে বলতে হবে। হুম। এই জুয়েল, চুপ করে আছো কেন? ভাবছি। কি ভাবছো? আব্বু আম্মুর ইচ্ছেটা কিভাবে পূরণ করব? আজ থেকে কার্যক্রম শুরু করব কিনা সেটাই ভাবছি। কোন ইচ্ছে? ওই যে নাতি নাতনি ইচ্ছেটা। অবতী লজ্জায় লাল হয়ে গেল। তারপর বলল, একদম ফাজলামো করবে না। ফাজলামো করি, তাই না? এই কথা বলে অবন্তীর হাতটা ধরে এক টান দিলাম। অবন্তী নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার বুকের উপর এসে পড়ল। জুয়েল শোনো। বলো। তোমার না অনেক ইচ্ছা ধুমধাম করে বিয়ে করা? হ্যাঁ ছিল, বাট এখন বলে লাভ কি? বলে লাভ আছে, আমাদের বিয়েটা আবারও হবে, অ্যান্ড সেটা তোমার ইচ্ছে মতোই হবে।
অনেক টাকা লাগবে, কিন্তু পাবো কোথায় সেটা তুমি জানো। বাট যদি বিয়ের অনুষ্ঠান না হয় তাহলে কিন্তু আমি তোমাদের বাসায় যাব না, আর আমাকেও টাচও করতে দিব না। এটা কেমন কথা? যেটা বলেছি সেটাই হবে। আরে ধুর, এই মুহূর্তে টাকা কই পাবো? আর আব্বু আম্মুকে কি বলবো? আচ্ছা, আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আচ্ছা, দেখি কি করা যায়। হ্যাঁ দেখো, আর এখন নিচে থাকবা? মানে সব কিছু তো ঠিক, আবার নিচে কেন? কোনো কিছুই ঠিক নেই, বলেছি না। অনুষ্ঠান ছাড়া তোমার মনের আশা পূরণ হওয়া ছাড়া খাটে উঠতে দেব না। এটা কোনো কথা? নিজ থেকে আমার সমস্যা হয়ে গেছে। প্লিজ আমাকে আজকে অন্তত উপরে থাকতে দাও। ওকে দিব, বাট একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমাকে টাচ করতে পারবে না, দুজনের মাঝখানে কোল বালিশ থাকবে। আচ্ছা ঠিক আছে, তারপরও উপরে থাকি। ওকে, ওই পাশে গিয়ে শুয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? বলেছি না তুমি তুমি করে বলতে। ও সরি, তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। কি আর করা, মাঝখানে একটা কোল বালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমি আবার সব সময় কোল বালিশ চড়িয়ে ধরে ঘুমাই। রাতের বেলা মনে হচ্ছে নাড়াচাড়া করছে কোল বালিশ, কিন্তু কোল বালিশ এত নরম কিভাবে হয়? আস্তে করে তাকিয়ে দেখি কোল বালিশ নিজে পড়ে আছে, আর অবন্তি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এজন্যই তো বলি, কোল বালিশ এত নরম কেন? এটা যে আসল কোল বালিশ। যাই হোক, আমিও কোল বালিশ ধরে ঘুমিয়ে গেলাম।